ওগো শুনছো শুনছো? আজ থেকে একটা ছেলে আমাদের বাড়িতে থাকবে, খাবে। বামুনের ছেলে, চিন্তার কোনো কারণ নেই। শোনো, ওকে আমি আমাদের ওই পাশের ঘরেই থাকতে বলেছি। একেবারে পাশের ঘরে এনে তুলবে? হ্যাঁ। নিচেকার কোনো ঘরে রাখলে হয় না? হ্যাঁ, তুমি তো জানো রাত্রে আমি ভালো করে ঘুমোতে পারি না। আমার কেমন যেন ভয় করে। থাক না ছেলেটা। হ্যাঁ, বেশ, তাই হবে। হ্যাঁ। ছোট মা, ছোট মা, জানো ছোট মা, কাল মাঝরাতে কাকাবাবু না আমাদের বাড়িতে মিলিটারি সিকিউরিটি অফিসার, তাকে নিয়ে হাজির। হ্যাঁ শুনলাম, তোর কাকাবাবু এই মাত্র এসে বলে গেলেন ছেলেটি আমাদের পাশের ঘরেই থাকবে আর এখানে খাবে। ও পিস্তল? পিস্তল দিয়ে তুমি কি করবে? তোমার হাত তো জখম। কেন স্যার, আমার এই হাতটা কি দোষ করলো? আমার দুটো হাতে সমান কাজ করে। নাও, দেখাও তোমার কেরামতি। বাইরের গাছে একটা পায়রা বসে আছে, দেখেছেন? এবার দেখুন। আসলে স্যার, ওই একটা চোখ ছোট করে অনেকক্ষণ ধরে টিপ করে পিস্তল ছোড়া, ও তো মেয়েরা করে আর বাচ্চারা করে। এই নিন। থাক থাক, এখন থেকে এটা যোগ্য লোকের কাছেই থাক। হ্যাঁ। অরূপ, একটা লোক আসবে অরূপ, যে কোনো দিন আসতে পারে। আমি আমি তোমাকে দেখিয়ে দেব। অরূপ, অরূপ, আমাকে বাঁচাতে পারবে? লোকটা কে স্যার? লোকটা 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 ভাস্কর। স্যার, আমাকে একটা মোটর সাইকেল কিনে দেবেন? আপনার কাজে নানা জায়গায় যেতে হবে তো। বেশ তো, তুমি কয়েকটা দিন দেরি করো। কাকাবাবু কে? কি হলো? না কিছু না, মাথাটা হঠাৎ ঘুরে গেল। তুমি বসো বাবা, আমি তোমার জন্য আবার খাবার নিয়ে আসছি। দেখি ঝড়ে যে কাপড়ে যাচ্ছে, ধান দিলে ক্ষয় হয়ে যাবে। অরূপ, 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 হা করো তো বাবা, ওষুধটা খেয়ে নাও। আমি ছোট মা, হা করো বাবা, ওষুধটা খেয়ে নাও। মা দাও।
বড্ড ব্যথা, গায়ে একটু হাত বুলিয়ে দাও না মা। এই তো বাবা, আমি তোমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছি, তুমি একটু ঘুমিয়ে পড়বার চেষ্টা করো। মা, তুমি চলে যাও না মা, তুমি চলে যাও না। না বাবা না, আমি থাকবো, তুমি একটু ঘুমিয়ে পড়ো। এই তো আমি আছি, তুমি ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। ছোট মা, ছোট মা, আমাকে ডেকে পাঠিয়েছ? আরে তোর সঙ্গে আমার একটু কথা আছে মা, তুমি যাও। রোহিণী, ও কে রে? কার কথা বলছো ছোট মা? ওই যে ছেলেটি বাড়িতে নতুন এসছে, অরূপ না কি যেন তার নাম। আমি তো জানি না ছোট মা, কিন্তু আমার মন বলছে ও যে পরিচয়টা দিচ্ছে সেটা ওর আসল পরিচয় নয়। তুই একটু খোঁজ নিয়ে দেখবি মা। আমি? হ্যাঁ, কি করে? কেন, ওর সঙ্গে মিশে এ কাজ একমাত্র তুই করতে পারিস মা। বাবা, ও যা গুন্ডা ছেলে। না না, ও কখনো খারাপ কাজ করতে পারে না, আমি বিশ্বাস করি না। ওকে দেখার পর থেকে আমার মনের ভেতরটা ছটফট করছে। কাল রাত্রে বেচারা জ্বরের ঘুরে মা মা করছিল, আমি ওর মাথার কাছে গিয়ে বসাতে আমাকে এমন করে জড়িয়ে ধরলো। ছোটবেলায় সেও এরম করে জড়িয়ে ধরে ঘুমোতো। আমার মন বলছে ও মিথ্যে পরিচয় দিচ্ছে। তুই একটু খোঁজ নে না রে রোহিণী। বেশ, তুমি যখন বলছো তখন চেষ্টা করে দেখি। হ্যাঁ, তুই বরং এক বাটি গরম দুধ নিয়ে দেখে আয়, আমি ততক্ষণ চানটা সেরে আসি। হ্যাঁ, আচ্ছা। হায় মাঝে হলো ছাড়া
জ্বর দেখছিলাম। ছোট মা বলে কিনা তাই। এখন আর জ্বর নেই, ভালো হয়ে গেছি। ভালো হলেই ভালো। জানেন, কাল রাতে না একটা মজার স্বপ্ন দেখেছি। ইউনিয়নের লোকগুলোকে খুব ধরে ধরে পেটাচ্ছেন, এই তো? না, তাহলে? স্বপ্ন দেখলাম আমার মা যেন এসেছেন, আমার কপালে হাত বুলিয়ে দিচ্ছেন। সেই হাত যেমন নরম তেমনি ঠান্ডা। মুহূর্তের মধ্যে আমার সব যন্ত্রণা চলে গেল, আমি ঘুমিয়ে পড়লাম। ওহরি, তাই বুঝি? দেখুন, আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন। ঠাট্টার কথা বললে লোকে ঠাট্টাই করবে। মানে? আপনি কি জানেন, কাল ছোট মা সারা রাত ঠাই জেগে আপনার মাথার কাছে বসে কাটিয়েছেন? সত্যি? না 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 না, এ ভারী অন্যায় কথা। নিন, আপনাকে আর লজ্জা পেতে হবে না। গুন্ডাদের লজ্জা মানায় না। বরং গুড বয়ের মতো গরম গরম দুধটা খেয়ে নিন তো। আপনি বরং দুধটা রেখে যান, আমি ঠিক খেয়ে নেবো। আপনি না এক নম্বরের নেমো খারাপ। কাল এত কষ্ট করে জল খাওয়ালাম, আবার আজ এত কষ্ট করে গরম দুধ নিয়ে এলাম। একটা ধন্যবাদ অন্তত দেবেন তো। গুন্ডা বদমাশরা ধন্যবাদ দিতে জানে না ঠিকই, কিন্তু তারা নেমো খারাপ না। জলের নাম করে কালকে শরবত খাওয়ালেন, আজ আবার গরম গরম এক বাটি দুধ আনলেন। সব তুলে রাখলাম, সময় হলে সুদে আসলে সব শোধ করে দেবো। আমি অপেক্ষা করে থাকবো। আচ্ছা ভাই, জমির আলীর বাড়িটা কথা বলতে পারেন? একটু এগুলোই রাখবেন, আর টালির বাড়ি, ওটাই জমির চাচার বাড়ি। ধন্যবাদ। জমির আলী, জমির আলী, আমাকে তুমি চিনবে না? হ্যাঁ, আমি তোমাকে চিনি। হ্যাঁ, আমাকে তুমি চেনো? হ্যাঁ, খুব ভালো করে চিনি। তুমি কলকাতা থেকে এসেছো, ছোট বাবুর মিলে কাজ করছো, একে মারছো তাকে মারছো। আমার এখানে কি চাই? তোমার সঙ্গে পরিচয় করতে এলাম। না না, তোমার সঙ্গে পরিচয় করতে চাই না। তোমার বাবু, আমার ছোট বাবু, আমাকে ভাতে মেরেছে। তুমি আমাকে জানে মারবে, এই তো? দাদা দাদা, ছোট মা। কে? ভাস্কর? ভাস্কর? ভাস্কর কে? সেই আমার ছেলে, সেই আমার সব। বোধহয় তারই দীর্ঘশ্বাসে আমার নিজের কোনো সন্তান হলো না বাবা। হ্যাঁ, কি ব্যাপার? এটা এটা কার ছবি ছোট মা? ইনি আমার ভাসুর, আমার বাবা, আমার দেবতা। উনি এখন কোথায়? স্বর্গে। আমি একটা কথা বলবো বলে এসেছিলাম। বলো। শুনলাম কাল সারা রাত্রি আপনি আমার মাথার কাছে বসে কাটিয়েছেন। এ আর এমন বেশি কথা কি? সব মায়েরাই তাই করে। এ কি করছো? মায়ের পায়ে ধুলো নেওয়া এ তো ছেলেদেরই কাজ, এ আর বেশি কথা কি? কেমন আছো? ভালো। ডাক্তারবাবু বলেছেন কাল সকালে ব্যান্ডেজটা খুলে দেবেন। বেশ। সকালবেলা কোথায় গিয়েছিলে? জামির আলীর বাড়ি। হ্যাঁ,
জমির আলীকে হয়তো সাফ করতে হতে পারে। হ্যাঁ, তাই তোকে দেখতে গেছিলাম। সাফ করতে হতে পারে কেন? পুরনো লোকেদের মধ্যে ওই তো একমাত্র জানে যে আপনি সতীকান্ত মুখার্জিকে বিষ খাইয়ে খুন করেছেন। হ্যাঁ, এসব কথা তোমাকে কে বললে? আপনার ওই চামচাটা। কে? আমি? একদম মিথ্যে কথা স্যার। চাপ সালা মাতালের বাচ্চা, মিথ্যে কথা বললে তাহলে একেবারে জিভ ছেড়ে নেবো। পরশুদিন মাল খেতে খেতে হি হি করতে করতে বলিস তুই সালা কি মাস্তান, ফোন করে নাম ভাঙিয়ে ইঁদুরের মতন পালিয়ে বেড়াচ্ছিস। দেখ দেখ আমাদের স্যারকে, আমাদের স্যারকে দেখ। সতীকান্ত মুখার্জিকে পিস খাইয়ে পিস করে কেরম সারা বাঘের বাচ্চার মতন বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। সালা বলিস সত্যি কথা। থামো থামো। এসব আলোচনা থাক, ভবিষ্যতেও এসব আলোচনা করবে না। দেখুন স্যার, অকারণে আমার পেছনে লোক লাগিয়ে কোনো লাভ হবে না। আর তাছাড়া আপনি তো জানেন যে আমি পেছন দিকে না তাকিয়ে গুলি ছুঁড়লেও আমার টিপ মিস হয় না। আপনার এই চামচেরা যে আমার পেছনে গেছিল সেটা আমি জানি। এবারে আপনার খাতিরে আমি ওকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এর পরের দিন ওর মাথার খুলিটা যদি উড়ে যায় আমাকে কোনো দোষ দিতে পারবেন না বলে দিচ্ছি। ছাড়ো ছাড়ো, শোনো ওসব কথা ছাড়ো। এই নাও তোমার চাবি। তোমার মোটর বাইক এসে গেছে, সেকেন্ড হ্যান্ড বাট ইন গুড কন্ডিশন। তোমার হাত সেরে গেলে তুমি যেখানে খুশি যেতে পারো। থ্যাংক ইউ স্যার। গুন্ডা, এই গুন্ডা। কেন, আমার কোনো নাম নেই? আছে 108টা। বলুন কি বলছিলেন? বলছিলাম আপনার মোটরসাইকেল করে একটু বেড়াতে নিয়ে যাবেন। ভয় করবে না? কিসে? গুন্ডার? না না, গুন্ডার ভয় যে আপনার নেই সেটা আমি আগেই বুঝেছি। তবে অপবাদে একটা গুন্ডার সাথে বেড়াতে যাবেন, লোকে প্রশ্ন করলে কি উত্তর দেবেন? ওটা তো আমার ব্যাপার। আসল কথা আপনি ভালো করে মোটরসাইকেল চালাতেই শেখেননি। আমি কিন্তু পরীক্ষা দিতে রাজি আছি। ও মা, তাই বুঝি? আগে হ্যাঁ, আপনি একটা কাজ করুন, মেম সাহেব হয়ে যান। মানে? মানে মেম সাহেবের মতন আমার মোটরসাইকেলের পেছনে বসে আমার কোমরটাকে চাপটে ধরুন। সব কিছু শুধু দুজনার। না 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 না, শুনবো না আজ কোনো কিছু ডাক পিছিয়ে যাবার, কোনো কিছু ডাক পিছিয়ে যাবার। থাকলে তুমি সঙ্গে আমার, থাকলে তুমি সঙ্গে আমার, মন ছুটে যায় সেই নিরালায় মন ছুটে যায়। আমার শ্বশুর লাগছে কিন্তু। আমি কি করব? আমার নাক শুশুর করছে যে। এমনি করলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ভালোই হবে, দুজন একসঙ্গে মরে যাবে। রামধনু রঙে আঁকা নীলা কাঠা ছানি দিয়ে যায়, দূর থেকে আরো দূরে আমাদের হাত ধরে নিয়ে যায়। রামধনু
রঙে আঁকা নীলা কাঠা ছানি দিয়ে যায়। দূর থেকে আরো যদি আমাদের হাত ধরে নিয়ে যায়, সবুজের ইশারায় দুটি মন গান গায়, সবুজের ইশারায় দুটি মন গান গায়। মন ছুটে যায়, সেই নিরালায় মন ছুটে যায়। এইভাবে চিরদিন তুমি আমার কাছে যেন রয়ে যায়। যতটুকু আশা করি এ জীবনে তারও যেন শেষই পাই। এইভাবে চিরদিন তুমি আমার কাছে যেন রয়ে যায়। যতটুকু আশা করি এ জীবনে তারও যেন বেশি পাই। কাছে এসে বারে আরো হয়ে কাছে এসে বারে বার আরো হয়ে মন ছুটে যায়, মন ছুটে যায়। এখানেতে সব কিছু শুধু দুজনার। না 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 শুনবো না আর কোনো কিছু ডাক পিছিয়ে যাবার, কোনো কিছু ডাক পিছিয়ে যাবার। থাকলে তুমি সঙ্গে আমার, থাকলে তুমি সঙ্গে আমার, আমার ছোঁয়ায় সেই নিরালায় মন ছুটে যায়। কে বললো আমার শরীর খারাপ? এসো বাবা এসো, এসো এসো। আপনি না হয় বিশ্রাম করুন, আমি বরং পরে আসবো। বিশ্রাম তো করছি বাবা, সারাটা দিন একা একা থাকি, হাঁপিয়ে উঠি। শম্ভু মা, শম্ভু মা, অরূপের পায়েসটা নিয়ে এসো। ও আমার সামনে বসে খাক, আমি দেখি। আমি আমি আপনাদের আশ্রিত, আপনাদের মিলে চাকরি করি। তা খুব একটা সম্মানের চাকরি নয়, তবু আপনি আমাকে এত স্নেহ করেন। জানো বাবা, ভাস্কর নামে আমার একটা 5 বছরের ছেলে ছিল। আজ থেকে 18 বছর আগে সে যে কোথায় হারিয়ে গেল। তাই যেদিন প্রথম তোমায় দেখি, সে মনে হয়েছিল আমার 5 বছরের ভাস্কর 18 বছর বাদে আবার অরূপ নাম নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছে। কিছুতেই আমার মন মানতে চায় না তোমাকে অরূপ বলে। যখনই তোমাকে আমার ভাস্কর বলে মনে করি, তখনই আমার সব কেমন গোলমাল হয়ে যায়। ছোট মা, দাও, আমাকে দাও।
আপনার সামনে খেতে আমার খুব লজ্জা করবে। আমি বরং আমার ঘরে খেয়ে নেবো, কিছু মনে করবেন না। তাই খেও বাবা। শোনো, তোমার যদি কখনো কোনো জিনিস প্রয়োজন লাগে, মা মনে করে চেয়ে নিও, লজ্জা করো না। আর রোজ আমার সঙ্গে একবার করে দেখা করো। অবশ্যই বুড়িটার সঙ্গে কারি বা বকবক করতে ভাল লাগে, তবু একটি বার করে এসো। আসবে তো? বলো, তোমার কি গোপন কথা আছে, বলো। স্যার, আমি আজও জমির আলী বাড়ি গেছিলাম স্যার। ও সালা পাত্তাই দিতে চায় না। আপনার উপর খুব রাগ স্যার। আজ তো সালা মুখের উপর বলেই ফেললো ছোট বাবু আমার চাকরি নিয়েছে, বড় বাবুকে বিষ খাইয়ে খুন করেছে। আর তুই তুই ছোট বাবুর পোষা গুন্ডা, তুই কি নিবি আমার দাঁড়ান নে। কিন্তু আমিও বলে দিচ্ছি, ভাস্কর দাদাবু যে কোনোদিন এসে পড়বে, তারপর তোদের কান ধরে সব সম্পত্তি কেড়ে নিয়ে বাথরুম মেরে তাড়িয়ে দেবে। ভাস্কর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বড়বাবুর পুরনো ড্রাইভার ছিলাম। আমি উইলের ব্যাপারে সব জানি, আমি সব শুনেছি। দরকার পড়লে আমিও সাক্ষী দেব। স্যার, উইলে কি লেখা আছে স্যার? সে কথাই তো তোমার কোনো দরকার নেই। জমির আলী বলছিল আপনি নাকি সমস্ত উইল চাল করে সম্পত্তি সব নিজের নামে লিখে নিয়েছেন। কি বাজে বকবক করছো, চুপ কর। আরে আমি কি আর বলছি স্যার, আপনার নুন খাই তাই এত কথা বলা। স্যার, একবার হুকুম করুন ওই তলা ড্রাইভারের বাচ্চাটাকে হাফিজ করে দিন। অনেকদিন বসে আছি স্যার, এই হাত দুটো বড় নিস্পিস করছে। হাসালেন স্যার, তবে এর জন্যে আলাদা ফিজ লাগবে। কত? 25,000। এবার যে তুমি হাসালে। কেন? একটা বুড়ো ড্রাইভারের জালের দাম 25,000? বেশ, আপনি বলুন। 5,000 একদম। 10,000 একদম। 5। আপনি একটু ভেবে দেখুন স্যার, কাজটা অনেক ঝামেলার আছে। প্রথমে খুন করতে হবে, তারপর লাশটাকে গুম করে নিজের গা ঢাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তা কাজটা কবে হবে? আরে এ তো আর ছেলের বিয়ের দিন দেখানো যে পাঁচই থেকে দিন বলে দেবো। কালও হতে পারে, পরশু হতে পারে, আবার 7 দিন সময় লাগতে পারে। তা পেমেন্টটা কবে হবে? এগেন্স্ট ডেলিভারি হবে। হ্যাঁ, মানে এই জামির আলীকে সতীকান্ত মুখুজ্জের কাছে ডেলিভারি করে দিতে পারলেই পেমেন্ট ডান। গুন্ডা, এই গুন্ডা, কোথায় চললেন? বাড়ি। তারপর? প্রথমে চান, তারপরে গেলা। তো চানটা এখানে সেরে যান না। কেন, বেশ দেবেন নাকি? হ্যাঁ মশাই, তাই। মেয়েদের সাথে কোনো ব্যাপারে কম্পিটিশন আমি লড়ি না। কেন? কারণ আপনারা উইকার সেক্স। বাজে কথা বলবেন না, হেরে যাবেন কিনা তাই। জীবনে সান্ত্বনা থাকা ভালো, মনোকষ্ট কম হয়। আপনি ভীষণ বাজে কথা বলেন। আসুন না, প্রমাণ হয়ে যাক। তারপর হেরে গিয়ে যদি কাঁদতে বসেন, তখন পুকুরের জল বেড়ে গেলে বিপদ হবে না? আপনাকে সাঁতার কাটতেই হবে। জোর করে নাকি? হ্যাঁ, তাই। চলুন, আরে চলুন, হা করে কি দেখছেন? জানতাম পারবেন না, মুখে শুধু বড় বড় কথা।
ভাস্কর, আমি কিন্তু প্রথম দিনই তোমায় চিনতে পেরেছি। এই পাশে আমি একা, ওই পাশে তুমি, মাঝখানে কেন রাখো এটুকু বাধা? পিপাসিত অন্তরে বাঁশি ডাকে নাম ধরে, বন্দিনী কেন ঘরে শ্রীমতী রাধা? এই পাশে আমি একা, ওই পাশে তুমি, মাঝখানে কেন রাখো এটুকু বাধা? মন যদি কাছে চায় দূরে সরে থেকো না, অকারণ আড়ালে ব্যবধান রেখো না। মন যদি কাছে চায় দূরে সরে থেকো না, অকারণ আড়ালে ব্যবধান রেখো না। বেনু আর বীণা একই সুরে মিলে, বেনু আর বীণা একই সুরে মিলে, হোক না সাদা। পিপাসিত অন্তরে বাঁশি ডাকে নাম ধরে, বন্দিনী কেন ঘরে শ্রীমতী রাধা? জানি না তো একবারও কেন তুমি ভাবো না, জীবনেতে লগন গেলে আর পাবো না। জানি না তো একবারও কেন তুমি ভাবো না, জীবনেতে লগন গেলে আর পাবো না। শৃঙ্খল নয় ও হলো নুপুর, শৃঙ্খল নয় ও হলো নুপুর, ওই চরণে বাঁধা। পিপাসিত অন্তরে বাঁশি ডাকে নাম ধরে, বন্দিনী কেন ঘরে শ্রীমতী রাধা? এই পাশে আমি একা, ওই পাশে তুমি, মাঝখানে কেন? নারী ছলনাময়ী, তুমি যে আমাকে চিনতে পেরেছো আমি তো স্বপ্নেও ভাবিনি। ভাবার জন্য সারাটা জীবন পড়ে আছে ভাস্কর, কিন্তু ভাস্কর প্রতিশোধ নিতেই হবে। কিন্তু আমি নেব কি করে? অবিনাশ সাল্লারকে ধরতে গেলে তোমার বাবাকে দরকার, জমির আলীকে দরকার, আর জমির আলী আমাকে পাত্তাই দিচ্ছে না। বাবার সাহায্যের কোনো প্রশ্ন ওঠে না। বাবার নাম করে আমি জমির চাচাকে ডেকে আনবো। আগে তুমি বাবার সঙ্গে কথা বলবে, চলো। দেখি, তুমি আমার সতীকান্ত ছেলে, আমি তোমাকে ভালো করে দেখি। বাবা, আমি তোমাকে কোথায় বসাবো? যদি এখানটা ছিল আমি তোমাকে বসাতে পারতাম। বাবা কেঁদো পড়ে, আগে কাজের কথা বলো। আমি গিয়ে তোমার নাম করে জমির চাচাকে ডেকে আনছি, সাবধানে থেকো। বলো বাবা, বলো কি কি জানতে চাও তুমি, বলো। মা আমাকে আর মহাদেবদাকে নিয়ে গ্রাম ছাড়বার পর কি হলো আপনি আমায় বলুন। আমি প্রথমে থানায় গেলাম, তারপর 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 একদিন ল্যাবরেটরি রিপোর্ট এলো,
জানা গেল যে শ্মশানের ছাই আর অস্থিতে হাই কনসেন্ট্রেশন অফ আর্সেনিক পাওয়া গেছে। That was the cause of his death. কিন্তু কিন্তু আমার চিকিৎসা, আমার ওষুধ was absolutely innocent and therapeutically correct. কিন্তু কেসের কি হলো? পুলিশ ইনভেস্টিগেশন চালালো না? না, কিন্তু কেন? সাক্ষীর অভাবে। পুলিশ তোমার মার আর মহাদেবের অনেক খোঁজ করেছে, কিন্তু কোনো পাত্তা করতে পারেনি। অটোমেটিক্যালি কেসটা চাপা পড়ে যায়। বাবা, জমি চাচা এসছে, তোমরা কথা বলো, আমি বাইরে দাঁড়িয়ে আছি। দাদা বাবু, তুমি আমার বড় বাবুর ছেলে, আর আমি কিনা তোমাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আমি যে তোমার জন্য এতকাল অপেক্ষা। তাতে কি হয়েছে? তুমি তো আমাকে চিনতে পারো না। না দাদা বাবু, না। রাস্তার একটা কুকুরও তার মনিবকে চিনতে পারে, আর আমি যেমন মনিবকে চিনতে পারি। আমি যে কুকুরের অধম দাদা বাবু, আমি কুকুরের অধম। ওসব কথা ভুলে যাও জমি চাচা। ভুলে যাও বললেই কি ভোলা যায় দাদা বাবু? বড়বাবু যেদিন দেহ রাখলেন সে আজ 18 বছর আগেকার কথা। আমার মনে হচ্ছে কালকের কথা। চোখের সামনে সব জল জল করে জ্বলছে। বড়বাবু চিতার উপরে শুয়ে আছেন, তুমি মুখে আগুন দিলে। সব সব বড়বাবুর পায়ে মাথা রেখে আমি কাঁদতে চেয়েছিলাম, কিন্তু আমি পারিনি, কারণ আমি যে মুসলমান। তবে হ্যাঁ, আমি যদি সত্যিকারের মুসলমান হই, তবে ওই বেঈমানের বাচ্চাকে আমি কিছুতেই ছেড়ে দেবো না। আজ হোক, কাল হোক, এ জন্মে হোক, বেহেশতে গিয়ে হোক, বেঈমানের সঙ্গে বোঝাপড়া আমি করবই। আমি আল্লাহর নামে কসম করে বলছি, মনিবের নুনের দাম আমি দেবই দেব। আচ্ছা, তোমার দিন কি করে চলে জমির চাচা? ওই ছোট মা লুকিয়ে লুকিয়ে মাসে মাসে কিছু দেন, আর যা কম পরে ডাক্তারবাবুর কাছে হাত পাতি। এখন কাজের কথা হোক, কিন্তু আমাদের এই কথা যেন পৃথিবীর অন্য কেউ যেন জানতে না পারে। খুদা কসম। আচ্ছা আচ্ছা, উইলের সম্বন্ধে আপনারা কে কি জানেন? আমি যতদূর জানি, বড়বাবু একটি উইলে করে গিয়েছিলেন। তাতে বলা ছিল, তুমি যতদিন না সাবালক হচ্ছ, তার মধ্যে বড়বাবু যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, ততদিন ছোটবাবু তোমার হয়ে সম্পত্তি দেখাশোনা করবেন। না 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 না, এরপরে নাকি সতীকান্ত আরো একটা উইল করেছিল, যার মধ্যে সে তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি সে অবিনাশকে দিয়ে গেছে। অবিনাশ নিজে আমাকে দেখিয়েছে। সেই উইলের কথা আমিও শুনেছি, কিন্তু সেই উইল জাল উইল। আমি বড়বাবু জেরাই পাচ্ছিলাম, আমি সব খবর জানি। আমি তো জানি ওটা জাল উইল, কিন্তু কিন্তু আমি যে ওটা সত্যি সই দেখেছি। উইল, হ্যাঁ, আমাদের প্রথম কাজ হবে যে করে হোক উইলটা সিন্দুক থেকে সরানো, আর দ্বিতীয় কাজ হবে বাবার একটা সই করা কাগজ বার করা, যা দিয়ে প্রমাণ হবে দ্বিতীয় উইলের সইটা জাল। কিন্তু কিন্তু আমার কাছে তো সতীকান্ত সই করা সেরকম কোনো কাগজ নেই বাবা। আমার কাছে আছে। শয়তানটার বিয়ে চিঠিটা, বড়বাবু যেটা মুসাবিটা করেছিলেন, সেটা আমার কাছে আছে। বড়বাবু স্মৃতি বলে তো আমার কাছে রেখে দিয়েছি। ভালো, খুব ভালো। তো বলে শয়তানের সিন্দুক থেকে উইলটা বার করবে কি করে? সেটার একটা মতলব বার করা যাবে এখন। আচ্ছা আচ্ছা জ্যাঠামশাই, অবিনাশ হালদারের উইলটা, মানে যেটা আপনাকে দেখিয়েছিল, সেটা কোথায় রাখে বলতে পারেন? ওই রাইস মিলের আবির ঘরে যে লোহার সিন্দুকটা আছে, সমস্ত উইলগুলো তার মধ্যে রেখে তালা চাবি দিয়ে রাখে। ওর চাবি একদম কারো কাছে হাতছাড়া করে না। যখন দরকার হয় তখন সমস্ত দরজা জানলাগুলো বন্ধ করে তারপর সিন্দুক খোলে। বাকি সব সময় প্রিয়ব্রত পাহারা দেয়। হ্যাঁ, এখন যেটা দরকার কিছু পুরনো সোনার গয়না, আর তার সঙ্গে পায়ের মল বা তোরা জাতীয় কিছু একটা। গয়না আমার কাছে আছে। হ্যাঁ, একটা কথা জ্যাঠামশাই, সেই গয়নাগুলো যদি আমি ফেরত দিতে না পারি? দেখো, গয়নাগুলো তোমার জ্যাঠাইমা রোহিণীর বিয়ের জন্য রেখে গেছেন। ও তো তোমাদের বাবা।
তোমরা যদি তোমাদের জিনিস নষ্ট করো, আমি বলার কে? দাঁড়াও। জামির চাচা, এখন সব কিছু নির্ভর করছে তোমার উপরে। তুমি যদি কাজগুলো সব ঠিক ঠিক করে করতে পারো, তাহলে আমাদের সব পরিশ্রম সার্থক হবে। নাহলে বেকার পণ্ডশ্রম, এমনকি প্রাণও চলে যেতে পারে। তুমি যা বলবে আমি তাই করব। শয়তানটাকে শাস্তি দিতেই হবে, নইলে বড়বাবুর আত্মা শান্তি পাবে না। মিলের অফিস ঘরে দুটো দরজা আছে না? হ্যাঁ, একটা সামনের দিকে আর একটা পেছনের দিকে। তো পেছনের দিকে দরজাটা সবসময় ভেতর থেকে বন্ধ থাকে। ঠিক আছে, তুমি পরে সব জানতে পারবে। সবাই বুড়ো হয়ে যাচ্ছে, আমি বুড়ো হয়ে যাচ্ছি। আমার ম্যাম কিন্তু কচি। আমার ম্যাম 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 ম্যাম। কিরে শালা চামচে, টেবিলে ঠ্যাং তুলে মুখে পাইপ গুঁজে সেবাদাসী নিয়ে ফুর্তি চলছে? হ্যাঁ, যাও এখান থেকে। তুমি এই সময় এখানে ঢোকার পারমিশন নেই, তুমি জানো না? এখান থেকে চলে যাচ্ছি তাই দেখা করতে এলাম। স্যার এখন কোথায় গো? সাহেব এই সময় খেতে যান, তুমি জানো না? যান, কেটে পড়ো তো। মানে গেট আউট। আর যদি না যাই তাহলে? তাহলে ওই রামসিংকে দিয়ে গলা একটা দিয়ে বার করে দেবো। শালা তোর রাম সিংকে। এই এই, তুমি গায়ে দিচ্ছ কেন? তোর বাপের ভাগ্যে যে তোর গায়ে হাত দিনি, আগে তোর পায়ে হাত দিয়েছি। তুমি জানো না আমি স্যারের প্রাইভেট সেক্রেটারি? প্রাইভেট সেক্রেটারি? হ্যাঁ, হ্যাঁ। তোর প্রাইভেট সেক্রেটারি? হট চুপের বাচ্চা, হট শালা। অলরাইট অলরাইট। আরে বাবা রে। এসো বাবা, এসো। আমি এখান থেকে চলে যাচ্ছি, তাই আপনার সঙ্গে দেখা করতে এলাম। চলে যাচ্ছ? কোথায়? জানি না। কেন? এখানে আর এক মুহূর্ত থাকার উপায় নেই ছোট মা। মা বলে যদি কিছু দিই ফিরিয়ে দেবে না তো বাবা? টাকা পয়সা যেন দেবেন না। কেন? নোংরা কাজ করে যে হাতে টাকা রোজগার করি, সেই হাতে মায়ের দান নিতে পারবো না ছোট মা। থাক থাক, চলি। এসো। মারধর করলাম, এই তো? হ্যাঁ, বলি তো। একেবারে নিভাস ভদ্রলোক। এই ধরনের নিভাস ভদ্রলোককে কি করে গিলে করতে সে বিদ্যা আমার খুব ভালো করে জানা আছে। কি করতে? নিতান্ত এখান থেকে চলে যাচ্ছি, যে যাত্রায় বেঁচে গেলে। চলে যাচ্ছ মানে? হ্যাঁ স্যার, সেগুলো তো বলতে এসেছি। আপনার এই চামচের একটু বাইরে যেতে বলুন, কথা আছে। এই যাও যাও যাও, বাড়ি যাও। হ্যাঁ বলো। ওই বাইরে দরজাটা বন্ধ করে দেবে। আর চলো, আড়ি বাঁধার চেষ্টা করো না। আড়ির সঙ্গে ছুরির আবার গলায় গলায় ভাব, বুঝেছ? যাও না বাইরে। অরূপ, অরূপ, হ্যাঁ, তুমি চলে যাবে? কোন যাবে? এক্ষুনি যাও। স্যার, আমার কিছু রোকরা মানে টাকার দরকার। টাকা? হ্যাঁ। টাকা কেন? আমার কাছে তোমার কি কোনো পাওনা গন্ডা আছে? না, তাহলে? এমনি চাইছি। এমনি চাইছো? টাকাটা কি আর রাইস মিলের কুঁড়ো এমনি চাইলেই পাওয়া যায়? স্যার, টাকাটা যে রাইস মিলের কুড়ো না সেটা আমিও জানি, কিন্তু টাকাটা যে আমার দরকার। কিন্তু আমি যে আবার
শুধু হাতে টাকা দিই না। বেশ, দেখে নিন পুরো সোনা আছে। এসব তুমি কোথায় পেলে? আমার মা নিশ্চয়ই আমার বউয়ের মুখ দেখার জন্য রেখে যায়নি। আর তাছাড়া আপনারা তো কথায় কাজ কি? আপনি মাল পেয়েছেন, মাল দেবেন। কত? 10,000। একটু কমে হয় না? দেখুন, এইগুলোর বাজার দাম কম করে 25,000 টাকা। নেহাত থেকে গেছি তাই। নিন, তাড়াতাড়ি করুন, আমার দেরি হয়ে যাচ্ছে। আর শুনুন, সব 100 কাপ পাতি দেবেন, ক্যারি করতে সুবিধা হবে। ঠিক আছে, তুমি বাইরে গিয়ে দাঁড়াও, আমি সিন্দুকটা খুলি। কেন? আমার সামনে খুললে আমি কি সমস্ত টাকা নিয়ে নেবো? তুমি কি করবে আমি জানি না, কিন্তু আমি কারোর সামনে সিন্দুক খুলি না। যাও। ঠিক আছে, আমি তাহলে ততক্ষণ বাইরে থেকে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসি, আর সেই সঙ্গে ছোট মার সঙ্গে দেখাটাও করে আসি। আমার রিভলভার কোথায় স্যার? আমার চাবিটা কোথায়? চাবি সব খারাপে খুন করবো, যা হয় হবে। আমি ছাড়বো না আজ। আগে তোকে খুন করবো, তারপর তো মনিরকে খুন করবো। মনিরের চামচা শালা প্রিয়ব্রতকে খুন করবো। হ্যাঁ, একটা খুন করলেও একবার ফাঁসি, 3টে খুন করলেও একবার ফাঁসি। স্যার আপনি পালান শিগগিরি। শালা পালের বোধা এখানে। পালের বোধা শালা, আর তো নিস্তার নেই। তুই মরবি শালা। রামসিংকে ডাকো আর শ্যামসিংকে ডাকো, কোন সিং আর রাজার আসবে না। বড়বাবুকে খুন করেছো, আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছো, আমাকে খুন করার জন্য কলকাতা থেকে গুন্ডা আনিয়েছো। তুমি আমার বাঁচালে, তোমার জন্য আমি বেঁচে গেলাম। তোমার জন্য। মশাই, আপনি তো বেঁচে গেলেন, এবার আমাকে বাঁচতে হবে। এখনই সালা পুলিশ এসে পড়বে, তার আগে আমাকে কেটে পড়তে হবে, সঙ্গে এই লাশটাকে নিয়ে। এই লাশটাকে গুম করতে না পারলে আমি সালা মুশকিলে পড়ে যাবো। আমি আপনার এই জিপটা নিয়ে যাচ্ছি, কাজ শেষ হয়ে গেলে সময় মতন জিপটা ফেরত পাবেন। হ্যাঁ, জিপের পেছনে লাশ তোলো, হাত লাগাও, হাত লাগাও। বাইরে গেছে, পেছনে পেছনে পেছনে। চলো পাড়া, চলো পাড়া। বাবু, আমি কি এখনো লাশ পেয়ে থাকবো? আরে
না না, এদিকে চল। যা বলেছিলি তুই ঠিক করতে পেরেছি তো? একেবারে ফার্স্ট ক্লাস। কেল্লাম মা। রক্ত কোথায়? রক্ত? কিসের রক্ত স্যার? ননসেন্স, গুলিতে জমির মারা গেল, রক্ত থাকবে না? তুমি তো তাকে ধরেছিলে, তোমার হাতে রক্ত আছে, এক ফোঁটা রক্ত পড়ে থাকতে দেখেছিলে? না স্যার, রক্ত কোথায় গেল? তাই তো। তাহলে কি হলো? কি ভাস্কর নয় তো? কি ভাস্কর স্যার? ওর উপরও বড় কেউ ভাস্কর? না না স্যার, তা কি করে সম্ভব? সম্ভব। তুমি কি জানো ওই ছোকরা সবার অলক্ষ্যে দুটো মূল্যবান দলিল নিয়ে পালিয়ে গেছে? হ্যাঁ, দলিল নিয়ে পালিয়েছে? তাহলে তো এক্ষুনি পুলিশে খবর দেওয়া দরকার। এক্ষুনি তার কোনো দরকার নেই। সব কিছুর মূলে ওই বুড়ো বাম, ওই বিমল ডাক্তার। এই কথা আপনার কি করে মনে হলো স্যার? বিমল ডাক্তার আর আমার স্ত্রী গোপনে মাসে মাসে জমিরকে টাকা দিত। আমার স্ত্রী কেন দিতেন সেটা আমি বুঝি, কিন্তু বিমল ডাক্তার কেন দিত? কেন দিত স্যার? যদি কোনোদিন ভাস্কর ফিরে আসে, আমার বিরুদ্ধে কেস করে, জমিরকে ওরা প্রধান সাক্ষী হিসাবে দাঁড় করাবে। তাই গোপনে মাসে মাসে টাকা খাইয়ে জমিরকে ওরা বাঁচিয়ে রেখেছিল। তুমি হয়তো গোপনে কেন? হ্যাঁ, বিমল ডাক্তার জমির জানতো গোপনে। সারা জীবন আমি ওদের উপরে নজর রেখে চলেছি। তাহলে এখন উপায় স্যার? আচ্ছা, আমি ঠিক ভাবছি তো? মানে আমার ভাবনায় কোনো আর আর একটু দাও, আর একটু ভাবতে দাও। তবে এটাও ঠিক, অবিনাশ হালদার জীবনে কোনোদিন কারো কাছে হারেনি। আমি যাব কোথায় যাবে? সেই শয়তানটার সামনে। তুমি যাবে? হ্যাঁ হ্যাঁ, লাঞ্ছিতা মা যাবে। ভাস্কর, আজ 18টা বছর ধরে রাবণের পিতার মতো জ্বলে পুড়ে মরছি, তোর সেই মা যাবে। সব ছেড়ে ছুড়ে চলে যাই, চলুন। না না, কিচ্ছু রাখতে পারবো না, কিচ্ছু না। আজ 18টা বছরের অভ্যেস, 18টা বছরের প্রভুত্ব অসম্য। যাও, আমার এখানেই হবে। তুমি যাও, বিমল ডাক্তারের বাড়িতে চলে যাও, গিয়ে বলো জ্যোৎস্না সকালবেলায় সব কথা শুনেও রাইস মিলে ছুটে এসেছে, এসেও অসুস্থ হয়ে পড়েছে। যাও, যেমন করে পারো ওই বুড়ো ভামকে এখানে ধরে আনতে হবে, তারপর ওর পেটে চাপ কেটে করে কত বার করে নিতে হবে। যাও 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 যাও। দিদি, দিদি কে? দিদি? আমি কারোর দিদি নই। এই তুমি কি বলছো দিদি? আমি ঠিকই বলছি, আমার কোনো বোন নেই, থাকতে পারে না। বোন হয়ে যে বোনের স্মৃতির সিঁদুর মুছিয়ে দিতে পারে, সে আর যাই হোক, সে কখনো বোন হতে পারে না। আমি তোমার স্মৃতির সিঁদুর মুছে দিয়েছি? মানে দাদার মৃত্যুর জন্য আমি তাই? হ্যাঁ হ্যাঁ, তুই আর তোর স্বামী কি আলাদা? ওরে, আমরা যে তোদের রাস্তা থেকে কুড়িয়ে আশ্রয় দিয়েছিলাম, আমাদের সেই বিশ্বাস, আমাদের সেই সরলতার সুযোগ নিয়ে আমাদের বুকে ছবল বসিয়ে দিলি।
স্পষ্ট করে বলো তো, তুমি কি বলতে চাইছো? বাহ, উপযুক্ত স্বামীর উপযুক্ত স্ত্রী। কে ওকে অ্যাক্সিডেন্ট করে মারতে চেয়েছিল, কে ওকে রাবড়ির সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছিল, কে আমার সম্ভ্রমহানির চেষ্টা করেছিল। না, উনি বিষ খাইয়ে করে তোমার সম্ভ্রমহানি করে। এসব তুমি কি বলছো দিদি? যে জেগে ঘুমোয় তার ঘুম কোনোদিনই ভাঙানো যায় না, কিন্তু আইন তো কারো কথা শুনবে না। যা লইল, আসল লইল, ওকে যে আর্সেনিক দিয়ে খুন করা তার ফরেন্সিক রিপোর্ট সবই আমার কাছে আছে। দাদাকে বিষ খাইয়ে দাদা, আমি কি শুনলাম দাদা? আমি কি শুনলাম? না, আমার বলে দাও, আমি কি করব? আমার বলে দাও। ছোট মা, তুমি কি করছো? ছোট মা, ছেড়ে দে খোকা, ওঠো ছোট মা, ছেড়ে দে। মা, তোমাকে আমি কতবার বলেছি ছোট মা এসবের কিচ্ছু জানে না, কতবার বলেছি। ছোট মা, খোকা, স্বামীর পাপ সে যে আমারই পাপ খোকা। ছোট না, আমাকে বলতে দে খোকা, আমাকে বলতে দে। আচ্ছা, জানতে না। শান্ত, যা হবার তা তো হয়েই গেছে, এখন কি করবো তাই বল। এখন এখন আমি কি বলবো দিদি? একদিকে অন্যায়, অকৃতজ্ঞতা, অন্যদিকে আমার শেষ সিঁদুর, যে সিঁদুর তুমি একদিন নিজের হাতে পরিয়ে দিয়েছি সিঁথিতে। আজ যদি সেই শীতের সিঁদুর আমার নিজের হাতে মুছে দাও, আমার কিচ্ছু বলার নেই, আমার কিচ্ছু বলার নেই দিদি। জানি জানি ক্ষমার কোনো প্রশ্নই ওঠে না, তবু দিদি, তবু শীতের সিঁদুর মুছে গেলে মেয়েদের কপালে কি হয় তা তোমার চেয়ে তো আর কেউ বেশি জানে না দিদি। শাস্তি হওয়াই তো উচিত, কিন্তু ও যে আমার স্বামী, আমার শীতের শীত। আরে ছোট, আয় আয়, আমার বুকে আয়, বুকে আয়। এতদিন তুমি কোথায় ছিলে? আমি বড় মা, আমাদের রোহিণী, ওরে তুই কত বড় ঠিক হয়েছিস। আয় দেখি, জ্যাঠামশাই কোথায়? বাবাকে তো এইমাত্র প্রিয়ব্রত বাবু মিলে নিয়ে গেলেন, বললেন ছোট মার খুব অসুখ। হ্যাঁ, কিন্তু ছোট মা তো এখানে। মানে? হ্যাঁ, তাই বলে তো প্রিয়ব্রত বাবু বাবাকে মিলে নিয়ে গেলেন। আমার অসুখ না তো? আমার তো সব কিরকম গোলমাল লাগছে। আমি মিলে চললাম, তুমি এসো আমার সঙ্গে। দিদি, শোনো, দরজা যদি বন্ধ থাকে তুমি দরজা ধাক্কা দেবে, তুমি বলবে কাকাবাবু দরজা খুলুন, ছোট মা কেমন আছে, বুঝেছো? আচ্ছা। বল ভাস্কর কোথায়? না না, আমি কিছুতে বলবো না, তুমি আমাকে কিছুতে বলাতে পারবে না। হ্যাঁ, বলতে তো কে হবে? বল কোথায়? না, আমি বলবো না, জানে খতম করে দেবো। না, বারবার তুমি আমার উপর অত্যাচার করো, আমাকে মেরে ফেললো, বাঁচানো আমার ইচ্ছে নেই, কিন্তু আমি বলবো না। একটা কথা তুমি আমার মুক্তি বার করতে পারবে না। আমার নাম অবিনাশ হালদার, তুই আমার কাছ থেকে রেহাই পাবি না, বুঝলে? কাকাবাবু দরজা খুলুন, কাকাবাবু, কাকাবাবু দরজা খুলুন। ছোট মা কেমন আছে? রোহিণী, রোহিণী, রোহিণী আসিস না, তো ছোট মা এখানে নেই, স্বামী। কি হলো? কি হলো? কিছু না, আমি এসে গেছি। না, আপনার দাসানুল্লাহ শ্রী অরূপ চন্দ্র মুখার্জি আপনার সিকিউরিটি অফিসার।
আপনারা মারামারি বন্ধ করুন, আমি খুন করে ফেলবো। তুই শেষ রজনী। অবিনাশ হলদারের গুহা ঢোকা যত সোজা, পেরিয়ে যাওয়া তত কঠিন। তুমি তুমি এখানে কেন? তুমি যদি আসতে পারো তাহলে আমি কেন পারবো না? আমি যে তোমার স্ত্রী। যাও, চলে যাও এখান থেকে। তোমাকে না নিয়ে আমি যাব না। না, তুমি চলো না, চলো না এখান থেকে। হয় না জ্যোৎস্না, আমার আর ফেরার কোনো পথ নেই। কে বললো ফেরার আর কোনো পথ নেই? তুমি একবার দিদির পা দুটো জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে দেখো না। না, অসম্ভব। দাঁড়াও, তুমি আমার শেষ কথা শুনে রাখো। তোমার সঙ্গে এই জন্মে আমার আর দেখে না, তাই তোমার রক্তে শেষবারের মতন আমার সিঁথি রাঙিয়ে নিলাম। তুমি এসো, কি ভালো হয়ে এসো, সাধ্যী স্ত্রীর পবিত্র রক্তে নিষ্কলুষ হয়ে এসো। ছোট মা, আমার মতন সৌভাগ্যবতী কি আছে পৃথিবীতে? স্বামীর কোলে মাথা রেখে মৃত্যু, সুখে কি আছে? ক্ষমা করো, ওকে ক্ষমা করো। আমার মুখে একটু খুন দিবি তো বাবা? ছোট দেখি ইন্সপেক্টর, আমি সব দোষ স্বীকার করছি। আমি দোষী। আমার স্ত্রীর মৃত্যুর জন্য আমি দায়ী। আর একটা জীবন অশান্তির আগুনে জ্বলে পুড়ে মরেছে। একটু শান্তিতে যেতে দিন। তুমি কাঁদছো, কাঁদো। কান্না বড় ভালো জিনিস গো, মনের সব গ্লানি ধুয়ে দেয়, মনকে পবিত্র করে দেয়। আজ আমি নিজের চোখে দেখা তুমি অনুতপ্ত। আজ আমার আনন্দের দিন গো। আমি তোকে কিছুতেই যেতে দেবো না।